মাছ কাটতে গিয়ে বুড়ো আঙুলের পেটটা কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতে সে শ্বশুরবাড়ি থেকে এসেছে মাথা ফাটিয়ে, বাথরুমে আচার খেয়ে এখানে এসে একেবারে চেয়ার থেকে পড়লো, আবার আঙ্গুল কাটলো। মালিকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশু থেকে ফেলে এসেছে, কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ার সময় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকটা দিন পরে এক একটা ঝামেলা করে সে বাপের বাড়িতে চলে আসে। কিসের এত আত্ম অহংকার তার, কিসের এত দেমাগ, কি আছে তার বাপের? অমন বাপ ঘর দেখে পেয়েছে কপাল করে। সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়ি চলে এসেছে। বাপ একদিন কামাই 10 দিন বসে থাকে, দোকানে কেনা বেচা নেই। ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে, কি করে অসুখ বিসুখের চিকিৎসা খরচ দিবে? কেনই বা দিবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চা এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবার তিনি বকাবকি করেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের বাড়ির সাথে মিলে ওনাকে জব্দ করলো। এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে দিয়ে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবু শ্বশুরবাড়িতে যাবে না। মায়ের মন তাই, মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চার শোকে কাঁদছে তাই মায়া লাগে। নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদছেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হতে, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু এর মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামীর সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নাহলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাটাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি। নইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করতো, আর বলতো কেন যাবো ওই বাড়িতে, কেন যাবো ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়, পেটে ধরেছে তাই কঠোর হতে পারে না। কিন্তু এভাবে যে সংসার হয় না, তা উনি বোঝাতে পারে না। সংসার করতে গেলে ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনও বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। কত বড় কলিজা! বরঞ্চ ছেলেটা হওয়ায় 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়ে উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শোধরাবার নয়। বিয়ের আগেও প্রতিবেশীরা কত কথা বলেছিল, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে কপালে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কথা রটে গেল। সেই ছেলের তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলছে আমাদের বিয়ে হয়ে গেলে তোমার দোকানটা সারিয়ে দিবে, নতুন মাল তুলে দিবে, তুমি সব বাজারে সবচেয়ে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা থেকে ওকে পরিশোধ করবে। কিন্তু ওই ছেলে ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবি না বলে তিথি জেদ ধরল। সবটাই বেটা মানুষের ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসেছেন মালিকা বেগম। কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজি বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ হয়েছিলেন। পছন্দের কারণ, তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়েই খুঁজেছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত। অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়েবাড়িতে পাকাপোক্ত করে নিয়েছিল। আজলান শেখও বিয়েবাড়ি এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীর সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গেছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হয়, গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতে তা অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল দেখে ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনের সময় গ্রামের ছেলেগুলো একে অপরের বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিজ্ঞা করেনি। চতুর্থত, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো ছিল সেটাতে মাংসের ঝোল ঝাল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল দুই একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চমত কারণ একটি ভিন্ন। বহু কষ্টে অতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখে বলে, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমনটা চাইছো ঠিক তেমন, সহজ সরল, অত মারপ্যাঁচ নেই। মনের কথা আমাকে খুলে বলে ফেললো। বুঝতে পারছো আজলান শেখ, মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবো। রং নিয়ে
নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা, সুন্দরী, আধুনিকা দের পছন্দ করো না। এবার নিশ্চয় বলবে না একেও আমার পছন্দ না। দেখো আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলেপেলে এসেছে, একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায়ের জন্য নাছোড়বান্দার মতো লেগে আছে। আঙুল তুলে সাজালো শুরু করলো, টাকার বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু। যাও বাসে বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। চেহারা শ্যামকাল হলো, চেহারা খারাপ না, কিন্তু তার ড্রেস সেন্স, তার সাজগোজ ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালিকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরতা চেয়ে বসে, তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহে বরপক্ষ কিছু কাছে আইল না তেমন। মালিকা বেগম ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল হওয়া বেশি দরকার। তিথির যেন ওনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আসায়। হাটে বাজারে সবাই বরপক্ষ লোকের কান ভারী করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হয় সেই চেষ্টা কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পোশাক তেমন দেখতে, বাড়ি ঘর ধন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে মালিকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদাতালার দরবারে শুক্রিয়া হিসাব জানালেন তার কোনো হিসাব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুরবাড়ি। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামীর সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করো গে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলে হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালিকা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে রেগেমেগে বললেন, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কেন কোনো কাজ তার পছন্দ না তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া দাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম। একটা পছন্দের বউ থাকুক, তখন দেখবে আমার সাথে খ্যাঁক খ্যাঁক করে করা বন্ধ করে দিবে। মালিকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদিও ছেলেটা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল কত খবর কানে আসে, বউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, এমনকি ছেলেপুলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে দিদি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে এই চিন্তা মাথায় নেয় অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাকচতুর সতীনের সাথে জামাই চা ভাগ করে নেওয়া কি চারটিখানি ব্যাপার? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না। ওদের এত হেঁয়ালি সহ্য করার ক্ষমতা রাখে না। নেহাত ছেলেটা ওর কোনো কথায় পাত্তা দেয় না, নইলে কবেই সংসার ভেঙে দিত, কবেই তার গায়ে ডিভোর্সি তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যে সুখবরটা কানে এলো। তিনি মনে প্রাণে চাইছেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন বসবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এসেছে বছরখানেক আগে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার। আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ মন খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙ্গুল ফুলে ডবডবে হয়েছে। তারপর মাথায় ক্ষত শুকনোটা ওষুধ ফুরিয়ে গেছে। ক্ষতটা এখানে সেরে ওঠেনি। তার বড় চাচি যা ইচ্ছে তাই বলে দিয়েছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙ্গুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালিকা চেঁচাচ্ছেন, বাচ্চাটার হায় লাগছে তোর উপর, মা হয়ে কেমনে তারে ফেলে পাষাণ আইসস তুই, কত বড় পাষাণ দেখ, সেই জন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে আর পায়ের আঙ্গুল ফুলছে। বাচ্চাটার হায় লাগিয়ে মরবি তুই। এরকম দুধের শিশু রেখে কেউ একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙ্গুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজর চেয়ে রইল। মালিকা বেগম বললেন, বাচ্চাটা দুনিয়া না আনার জন্য কত কিছু করলি, তোর জন্য ব্যাক্কেল পেটে অমন সোনার চাঁদ ধরেছে, এটাই বেশি। তুই নাক্কেলে তারে ফেলে আইলি, অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি, এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না দিয়ে পেয়ে মালিকা বেগম আরও ফুঁসে উঠে বলেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটে অমন সোনার চাঁদ ধরছে, সেটা তোর সয় না। বাচ্চার জন্য তোর একটু মায়া হইতেছে না? হইতেছে না তো, কারণ তুই মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলে বলল, এগুলো নেও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো নয়। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছ থেকে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে? আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবে না, দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার
তুলে ফোন দিল। যখন রিং হচ্ছিল তখন বুকটা ধড়ফড়ি করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলাটা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তো তৃষ্ণাতুর হয়ে উঠল। ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ৭ বার ফোন দেওয়ার পর আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি আর করা যায়। চিড়া দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না, ডাক্তারের কাছে যাবে না? তিথি বলে, যাবো, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি বলে, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলে, আচ্ছা। রুনা চলে যেতেই তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডো দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেক সময় বার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতে জনসন্স বেবি পাউডারের খুশবুতে তার মনটা ভরে গেল যেন। নাকের কাছে নিয়ে শুকুতে মন হলো এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত ১০টা কি ১০:৩০। তিথির চোখ লেগে এসেছিল, একসময় কাত হয়ে পড়ে। ধরপড়িয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথা অনুভব করলো। তারপর সে চিৎকারের অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালিকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরে আগুন লাগাই দিছিস তুই? যা দেখ ওরে কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামলো। হাসিব তার বউকে মেরেই চলছে। তিথিকে দেখা মাত্র রুনে ছুটে এসে বলল, আপা, ওকে একটু বলো তো, ওটা তোমার বর ছিল, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হা করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোণায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি খারাপ, নতুন বউকে সবার সামনে মরতেছ? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল, আমি ভাবির ফোন থেকে কল দিছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলেন কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস, দুদিনও হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছিস? তুই অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বরকে ফোন দিছস কোন সাহসে, বেশরম মাইয়া! তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিবের ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধী বোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখেই চেয়ে রইল। রুনা দাঁতে দাঁত কাঁদতে কাঁদতে বলল, সত্যি এবার মানছো তো আমার কথা পুরোটা? না শুনে আমার গায়ে হাত তুলছো। হাসিবের মা বলল, আর কাইদো না, ও ভুলের বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পরপুরুষ ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার, লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছো। হাসিব চলে গেল গটগট পায়ে। তিথি তার ঘরে চলে গেলে মালিকা বেগম বললেন, ওদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস না হাতছাড়ি? যেদিকে যাবি সেদিকে আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শিখ। তারে জামাই কোনোদিন মারে নেই, তারপর তুই ঢং ঢং করে চলে এসেছিস এখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ খেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ও থেকে যাওয়া উচিত ছিল। তিথিকে ঘরে ঢুকতে দরজা বন্ধ করে অন্যায় আঁচল দিয়ে চোখ ঢাকলো। মালিকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চার কাছে যা, নইলে নিয়ে আয়, নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করেছি তোর ন্যাকামি। বাইরে বৃষ্টি হচ্ছে। সবুজ ঘেরা বাংলোটা, চারপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচুকুন্দ চাপা ফুলের গাছ, দূরে একটা কয়েকটা বেলি ফুলের গাছ আছে। এই গাছটা আজলান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথি ভীষণ পছন্দ। বেলি ফুলের তেল হোক সাবান হোক, কিন্তু পারফিউমের এক কথায় তিথি বেলি ফুলের পাগল। বিয়ের পর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনোই আনেনি। সেই গন্ধটা এতটা অসহ্য লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখানে হিমেল বাতাসের সাথে বেরি গন্ধ আসছে, কি অসহ্য গন্ধ। ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেললো যেন বাবা আজ কোথাও গেলে সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজলান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গেছিল, তারপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত নিল, পাকাপোক্ত করছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানা পিরিচে বানিয়েছে। আজলান চামচ করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানলা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক এসে আছে নারকেল গাছের ডালে, সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসে। আজলান তার গালে মুখ ঘষে আদর করতে বলে, ওটা কি বাবা? ডোডো তার ঠোঁট দুটো নাচিয়ে বলে, মাম্মাম মাম্মাম। আজলান দেখলো ছোট্ট কাকটার পাশে একটা ছোট্ট কাক এসে দাঁড়িয়েছে। ঠোঁট একটা আজ জাতীয় খাবার। বাচ্চাটাকে সে যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ
পিরিচ তুলে দিল আর সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেললো, আজলানের গায়ে ফেললো। আজলান থেকে খাওয়ানো শেষে চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে নিল। চলুন নিচে যাই, ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তর দিতে বললো, দাদা? আজলান বলল, হুম। নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলান বুকে ভেসে আসা দুধ সাবুদানায় ডোডোর দিকে চোখ তুলে চাইতে ডোডোর ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলছি আমি, বকিনি তো আইজান। ডোডো কাঁদতে লাগলো। শায়লা এসে কোলে নিয়ে বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে এলো। তাহেরা বেগম এসে বললেন, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এক্ষুনি আসছি, এমনি কাঁদছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো ডোডো কান্না থামানোর। সে আরও একবার বমি করলো, পাতলা পায়খানা করলো, একবার নয় 2-3 বার। ডোডোর মন হয়ে গেল পোড়ালো। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লা বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বললেন, আগে তো ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞাসা করলো, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা আর আজ পরিচ খেয়েছে, মাঝে মধ্যে একটু সদ্য নিডলস আর দুটো ভাত। ভাত খাইনি কাল, তাই আমি পরিচ বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খায়নি। মধ্যরাতে আজলান বলল, ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাকে, এখনো 1.5 বছর হয়নি, তাকে ফর্মুলা খাওয়ার কী দরকার? বাচ্চার মাকে আপনি? শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলল, নো নো সিটার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটে গ্যাস হয়েছে, বুকে কফ আছে মনে হয়, ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না আর গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান রুটুকে বুকে জড়িয়ে ধরে বলে, আবার যদি বমি হয়? আমি ওষুধ দিচ্ছি, সেগুলো লিখে দিচ্ছি, ওগুলো নিয়ে আসুন। ওষুধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা, মশার কয়েল জ্বালানো বারণ। আজলান তাই একটা মশা ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর সাথে মশারি। একটা দোলনাও কিনেছে, সেখানে বসে বসে খেলতে পারবে, ঘুমাতে পারবে। দোলনার সাথে মশারিটা ফিট করেছে। আজলান তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নামটা শোনা মাত্র আজলানের চোয়াল শক্ত হয়ে যায়। শায়লার কাছে গটগট পায়ে হেঁটে গিয়ে বলে, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলে, সরি স্যার, আর এমনটা হবে না। আজলান বলে, হবে না মাই ফুড? আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রই ভুলে আজলান, তুমি তোমার বোনকে নিয়ে এসে পারলে সেও তার ভাইপোকে ভালো মতো দেখভাল করতো। আজলান বরাবরের মতো সিদ্ধার সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজানের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না, শায়লা তোমাকে সাহায্য করছে, আমি করছি। তারপর আমাকে বেগ হচ্ছে, বাচ্চা কেউ একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠছিল কাউকে না দেখে। আজলান ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়িয়ে নিছে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে দিল। গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করলো। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিট পিট করে চেয়ে রইল। আজলান ভুরু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, মা। আজলান তাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত দুটো তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো আবার বলল, বেব্বে। আজলান হেসে আরও কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ডু ইউ মিস ইউর মম আইজান? I know she is your lovely mom. You love her so much. But she is my stupid wife. I also know that you do. But it's truth. She hates your father. She hates me more than she loves you. That's that's why haters final on Aijan. Is hates is more powerful than love. You want to understand, Aijan? ঘৃণা আর ভালোবাসা ঘর হয় না। আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু অসফল হয়েছি। আই ফেইলড miserably at this point. I am a failure husband. But I don't want to be a failure father. ডোডো তার গলা বাড়িয়ে জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, মাম্মা মাম্মা, আব্বা আব্বা।
তিথি কপালে ব্যান্ডেজটা খোলার জন্য ডাক্তারের কাছে এসেছে। সাথে পায়ের বুড়ো আঙুলটা দেখাবে। বুড়ো আঙুলটায় কোনায় ফুলে পুঁজ জমেছে। ব্যথায় কাল সারা রাত ঘুম হয়নি। ডাক্তার চেম্বার থেকে বের হওয়ার সময় একটা ফার্মেসির সামনে এসে পড়েছিল। একটা কলা পাউরুটি কিনে খেতে খেতে ভাবলো এখানে ফক্সির দোকান থেকে আজলান শেখকে একবার ফোন দিবে। কিন্তু আইজা বলেছে সে সিম চেঞ্জ করে ফেলেছে। ফোন দিয়ে কোনো লাভ হবে না। রাস্তায় একটা কুকুর তার হাতে পাউরুটি দেখে ছুটে এসে ইতিমধ্যে জিভে লম্বা করে হাঁপাচ্ছে। তিথি তার দিকে পাউরুটিটা ছুঁড়ে মারল। তারপর ওষুধগুলি কিনে নিল। টাকাগুলো ডোডোর আকিকের সময়কার টাকা। টাকাগুলো খরচ করতে গিয়ে তিথির বুকটা মোচড় দিয়ে উঠল। আজ ৫ দিন হয়ে গেছে সে ডোডোকে দেখেনি। কেমন আছে সেটা অবধি জানে না। এমন দুঃস্বপ্ন তার জীবনে আসবে তা সে কক্ষনোই ভাবেনি। এর আগে কবে এমন কষ্ট ভুগেছে সে মনে পড়ে না। সত্যি মনে পড়ছে না। মনে হচ্ছে এর আগে সমস্ত দুঃখগুলো এটার কাছে হালকা তুচ্ছ। ডোডো তার একটা অংশ জুড়ে আছে। কি যেন হারিয়ে ফেলছে সে। কি যেন নেই তার জীবনে। ভীষণ নিঃসঙ্গ, একা, অসহায় লাগছে নিজেকে। এমন খারাপ সময়ের সাথে এই প্রথম সাক্ষাৎ। ফার্মেসিতে তার পরপর আরও অনেকেই এসেছে। একটা মহিলা এসে তার পাশে বলল, আপনি কি এখানকার বাসিন্দার? তিথি মহিলাটিকে আগাগোড়া দেখল। মহিলাটিকে দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের বউ। গায়ে দামি বোরখা, মাথায় সোনালি রঙের হিজাব। যেটা বেশি চোখে পড়ল সেটা হচ্ছে গোলাপি ঠোঁট আর চোখের পাপড়ি। তিথি সুন্দর কাউকে দেখে প্রশংসা না করে পারে না। মহিলাটিকে কোলে একটা ৩-৪ বছরের শিশু। তিথি জবাব দিল, হ্যাঁ। মহিলাটি তার পাশে বসলো। বলল, আমি এখানে নতুন এসেছি। বাচ্চার বাবার মামার বাড়ি। কিছুই চিনতে পারছি না। তিথির চোখ বাচ্চাটার দিকে আটকে গেছে। মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো। বয়স কত ওর? ৪ এ পড়েছে। আপনি কোথায় থাকেন? জলিল চেয়ারম্যানের বাড়িতে। মহিলাটি অবাক বলল, ও তাই? উনি আমার মামা শ্বশুর। তিথি বাচ্চাটিকে আদর করে মগ্ন হয়ে গেল। বাচ্চাটার হাসিটা সুন্দর। তার কোল উঠে এসেছে ইতিমধ্যে। গায়ে অসম্ভব সুন্দর ঘ্রাণ, কিন্তু ডোডোর মতো নয়। ডোডোর সব সুগন্ধিকে হার মানাবে। কত আদুরে মায়াময়। ওটা শুকলেই যেন মন ভরে যায়। কেমন আছে কে জানে তার বাচ্চাটা? তিথি চোখ সজল হয়ে উঠল। তন্মধ্যে একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল, তোমরা এখানে? তোমাদের খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়। মহিলাটিতে স্বামীর কণ্ঠস্বর শুনে চমকে ফিরে তাকালো। তিথি দ্বিগুণ চমকে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল। তার চাইতে দ্বিগুণ বিস্ময়ে চেয়ে আছে সেই লোকটা। তুমি? মহিলা তাদের মুখ চাওয়াচাই করে বলল, আপনারা একে অপরকে চেনেন? লোকটা বলল, হ্যাঁ চিনি। চলো তোমাকে গাড়িতে তুলে দিই। মহিলাটি কত রকম প্রশ্ন করলো। লোকটা মহিলাটিকে নিয়ে চলে গেল বাচ্চাটিকে আদর করতে করতে। তিথি মহিলাটির দিকে চেয়ে রইল। বয়স বোধহয় তার চাইতে ২-১ বছর বেশি হবে। কত লম্বা, কত সুন্দর। এই অসম্ভব সুন্দরী মেয়েটা কে জানে তার স্বামী একজন ভয়ঙ্কর রকমের বেঈমান? তিথির বুকটা ভার হয়ে গেল। যতটা ভার হয়ে গেল নিঃশ্বাস অবধি কষ্ট হয়। চোখ বুজে চোখের জল ঝরতে ভুলে যায় ঠিক ততখানি। আশপাশটা অন্ধকার ঠেকানো তার চোখে। বেঈমানটা ভালো আছে দিন শেষে, কিন্তু সে ভালো নেই কেন? বহু কষ্টে দাঁড়িয়ে পড়ল সে। রাস্তায় গিয়ে দাঁড়ালো একটা রিকশার জন্য। খুব শীঘ্রই বৃষ্টি নামবে। ওর মনের মতো আকাশেও মেঘ গর্জন করছে। কেমন নীরব আর্তনাদের মতো। বিকট শব্দ নেই, অথচ কেমন ভয়ঙ্কর। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে হঠাৎ খেয়াল করলো পাশে একজন এসে দাঁড়িয়েছে। তিথি, কেমন আছো? বাড়ি কবে এসেছো? তিথি রিকশা থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রিকশা থামাতে পারল না। লোকটার দিকে না ফিরে বলল, ওটা তোমার বউ? হ্যাঁ। তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বউ খুব সুন্দর। তোমার বাচ্চাটা খুব আদুরে। তুমি অনেক সুখী তাই না? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তিথি কেমন যেন উত্তেজনা বোধ করছিল তখন। কম্পিত কণ্ঠে বলল, আমিও সুখী। আমারও একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স ১.৫ বছর পড়েছে। খুব আদুরে, একদম পুতুলের মতো দেখতে। লোকটা চুপ করে রইল। তিথি একটু দূরে গিয়ে দাঁড়ালো। রাস্তার দিকে চেয়ে রইল। কখন সে একটা রিকশা থামবে। লোকটা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার বর শুনেছি একজন র‍্যাব? তিথি সগর্বে বলে, হ্যাঁ, অনেক বড় অফিসার, ডেপুটি কমান্ডার। হায় আল্লাহ! এত কিছু কখন মনে রেখেছে সে? স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে বোধহয় বলতেই পারত না। তোমার বরের নাম আজলান শেখ? তিথি চমকে উঠল। তুমি কিভাবে চেনো? জিজ্ঞাসা করতে যাবে তখনই মনে পড়ল প্রশাসনের লোক, তাই চিনতে পারে। ওকে তো টিভিতে দেখায়, তাই বলল, হ্যাঁ আজলান শেখ। তুমি ওকে চেনো তাহলে? অবশ্যই, চিনব না কেন? ওকে চেনে না এমন কেউ নেই বাংলাদেশে। আমি খুশি হয়েছি তুমি সুখে আছো শুনে। তিথির মনটা কেঁদে উঠল, কিন্তু মুখটা বিষাদ। মন কেঁদে উঠল, না, না, আমি সুখে নেই বেঈমান। আমি একটুও সুখে নেই। কেন সুখে নেই আমি? তিথি বলল, তুমি কি ভেবেছ তুমি আমাকে ফেলে চলে গেলে আমার বিয়ে শাদী হবে না? আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাইনি, জানি। তোমার বাবা তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে। আমি কালো, বেঁটেখাটো, তোমার কোনো দোষ নেই। আমি তোমার কোনো দোষ দিচ্ছি না। কারো কোনো দোষ নেই। সব ভালোই ভালোই হয়েছে। তুমি ভালো কাউকে পেয়েছো, আমিও। রায়হান বলল, হ্যাঁ, তা ঠিক। এখানে একা এসেছো? মনে হচ্ছিল খুঁড়িয়ে হাঁটছিলে। তিথি বলল, এই আঙ্গুলে একটু চোট পেয়েছিলাম। রায়হান বলল, তুমি আমার উপর রেগে নেই তো? তিথি সাথে সাথে বলল, না, না, রেগে থাকবো কেন? কপালে যা ছিল তাই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে। রায়হান বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখনো আমার উপর ক্ষেপে
আছো। একটা রিক্সা এসে থামলো তক্ষুনি। তিথি রিক্সায় উঠতে যাবে তখনই থেমে গিয়ে বলল, আমি ক্ষেপে থাকলে কি এসে যায়? শেষবারের মতো একটা কথা বলে যাই তোমাকে। কাউকে কথা দেওয়ার আগে তোমার মা বা তোমার মামা চাচাদের কথা ভেবো। যা করতে পারবে না তার আশা কাউকে দেখিও না। আমি আমার আশা ভঙ্গ করছো, তাতে বেশি দিন কষ্ট ভোগ করতে হয়নি আমাকে, তেমন কিছুই নেই। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল, তাই এখন কাউকে সহজে বিশ্বাস করে উঠতে পারি না আমি। মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখানো অত সহজ না, যদি হয় আমার মতো বোকাহাদা। তুমি ভালো থেকো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আর। রিকশায় উঠে পড়ল তিথি। আর কিছুক্ষণের মধ্যে অঝোর ধারায় বৃষ্টি। সারা রাস্তা ভর দিয়ে সে ভেবে কুল পেল না কেন সে ভালো নেই। তাকে কেউ একজন ছেড়ে গিয়েছে। সে কালো, বেঁটে খাটো, তাতে কি? তার তো সব আছে। ভিজে ভিজে বাড়ি ফিরছে দেখে মালিকা বেগম বকছেন তিথিকে। তিথি বোরকা খুলে ভেজা সালোয়ার কামিজ নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে রইলেন আনমনে। মালিকা বেগম বললেন, কাপড় পাল্টা বলছি তিথি, জ্বর হলে আমি কিছু করতে পারবো না, একটা কানাকড়িও নেই আমার কাছে। তিথি মায়ের দিকে ফিরে চাইল। মালিকা বেগম তার হাতটা থেকে বোরখাটা নেওয়ার জন্য তিথি ওনার হাতটা ধরল। মালিকা বেগম বললেন, পায়ের আঙ্গুলের জন্য ডাক্তার ওষুধ দিছে? তিথি মাথা দুলিয়ে আবদার করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আম্মা। মালিকা বেগম হকচকিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরতে তিথি কেঁদে দিলেন। শুধু আমি ভালো নেই আম্মা, সবাই ভালো আছে। বেঈমানটা কত সুখে সংসার করছে বউ বাচ্চা নিয়ে, আর আমার কাছে আমার বাচ্চাটা অবধি নেই। কিচ্ছু নেই, আমার কেউ নেই। ডোডোর কান্না আজ একটুর জন্য থামে না, থামছে তো কিছুক্ষণ পর পর আবার কাঁদছে। তাহেরা সহ নাকানি চুবানি খেয়েছে তাকে সামলাতে। শায়লা হাতে কোনো কাজ ওঠেনি। তাহেরা বেগম না থাকলে দুপুরে সবাইকে না খেয়ে থাকতে হতো, ঘুমাচ্ছেও না। যতক্ষণ কোলে নিয়ে বাইরে হাঁটছে ততক্ষণ শান্ত। ঘরে প্রবেশ করা মাত্রই কান্না শুরু। আজরানের কাছে খবর পৌঁছানো হয়েছে, কিন্তু তার কাজের এত চাপ সে বাড়ি ফিরছে প্রায় রাত 9:30। তাদের একটা মিশন চলছে এখন, অস্ত্র পাচারকারীদের চক্রান্তের বিরুদ্ধে। চাইলে ডোডোর কথা সে ভাবতে পারছে না। বাড়ি ফিরে দেখতে পেল ডোডো কাঁদছে, তাও মেঝেতে বসে। তাকে দেখা মাত্র হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আজলান কোলে তুলে নিয়ে দুগালে আদর করতে ডোডো আরও চেঁচিয়ে কাঁদতে লাগলো। শায়লা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলে, সরি স্যার, আর সারাদিন এভাবে কেঁদেছে। আমি একটু ওয়াশরুমে যাব, তারও সুযোগ পাইনি। আন্টি কোথায়? রান্না শেষ করে উনি ঈশান নামাজ পড়ছেন। রান্নাবান্না আজ উনিই করেছেন। বাবু এতটা জ্বালিয়েছে যে আমি রান্নার কাছে পুরোপুরি মনোযোগ দিতে পারিনি। আজলান বলল, তাই বলে মেঝেতে বসিয়ে রাখবেন? মেঝে ঠান্ডা, সেটা আপনার মাথায় নেই? ওর ঠান্ডা লেগেছে এমনিতে। শায়লা চোখ নামিয়ে রেখে বলল, সরি স্যার। সবসময় সরিতে কাজ হয় না, যান আপনি এখান থেকে। শায়লা বেরিয়ে গেলে চুপচাপ আজলান ডোডোকে আদর করলো। তারপর কাপড় চোপড় পাল্টে দিয়ে নতুন কাপড় পরালো আর ছোট্ট গাড়িটাতে বসিয়ে দিয়ে বলল, বাবা গোসল করবে, কাঁদবে না, ঠিক আছে? ডোডো ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আজলান ইউনিফর্ম চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকতে ডোডো চেঁচিয়ে কেঁদে উঠলো। আজলান দরজা খোলা রেখে বলল, বাবা আছি এখানে, কোথাও যাচ্ছি না। ডোডো তার দুই হাতে ছোট্ট ফিটারটা ধরে চুকচুক করে খেতে খেতে বলল, আম্মা। আজলান তাকে দেখে সাবান লাগতে লাগলো। কথা বলতে বলতে গোসল সেরে নিল। তারপর গোসল ছেড়ে ছেলেকে নিয়ে নিচে এসে খেতে বসলো। তাহেরা বলল, এখন শান্ত হয়েছে, সারাদিন কেঁদেছে, একটুও থামেনি। ওটুকু বাচ্চাকে মা ছাড়া সহজে রাখা যায়? সারাক্ষণ ম্যামা করেই যাচ্ছে। মা চিনেও ফেলেছে ও। আজলান খেতে লাগলো, ডোডোকে একটু একটু খাওয়ালো। খেতে খেতে ভাবলো, ডোডো আজ সবাইকে জ্বালিয়ে মেরেছে, তাই ওরা নিশ্চয়ই একবার হলো ধমক টমক দিয়েছে। শায়লা মাছের বাটি নিয়ে টেবিলের উপর রাখতেই শব্দ হলো কিঞ্চিত। যদিও বাসন কুসন শব্দ হওয়া বারণ, সেই শব্দ শুনে ডোডো চোখ তুলতে শায়লা দেখলো। দেখা মাত্র সে হাউমাউ করে কেঁদে উঠে আজলানকে জাপটে ধরলো। শায়লা ভরকে গেল। আজ সকাল 10টার দিকে আম্মা আম্মা ডেকেছে, তার বুক খামচাচ্ছিল। বাচ্চাটা ভীষণ জোরে একটা ধমক দিয়েছে সে। সেই থেকে কান্না শুরু করেছে, আর থামেনি। ভাগ্যিস তাহেরা বেগম দেখেনি। আজলান ভুরু কুচকে এবার শায়লাকে একবার ডোডোর থেকে দেখে নিল। শায়লা হাত বাড়িয়ে বলল, চলো আমরা ঘুরে আসি। ডোডো হাত পা নেড়ে কাঁদতে লাগলো। আজলান কোনো মতো খেয়ে উঠে গেল, তাকে বুকে জড়িয়ে ধরলো। মা, মায়ের কাছে দেবে তুমি? ডোডো কান্না একটু থামিয়ে তার মুখে মুখে মা মা মা। আজলান তার ছোট্ট কপালে একটা কপাল ঠেকিয়ে বলল, কি করবো আমি? ডোডো হেসকে তুলে বলবো, আম্মা মা মা। আজলান ঘরে চলে এলো। আয়জাকে ফোন করতে গিয়ে থেমে গেল। ফোন ঘাঁটতে একটা রেকর্ড খুঁজে পেল সে। তিথি সেদিন ফোন করে ডোডোকে তার গলা শোনাচ্ছিল। সে রেকর্ডটা ছেড়ে দিয়ে ডোডোকে বলল, এখানে মা, এখানে কথা বলো। তিথি ওর কানের কাছে ফোন রেখে হ্যালো হ্যালো করছে। এর আগে সে যেন বোঝে। হাত পা লাফিয়ে উঠে জোরসোর ডেকে বলল, আম্মা আম্মা। আজলান অবাক চোখে চেয়ে রইল। রেকর্ডটা কানকারা শুনতে লাগলো সে। রেকর্ডে তিথি স্পষ্ট কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ডোডো, এই ডোডো, কথা বল। তোর বাপ শুনছে? আব্বা ডাক। এই বোবা ছেলে, হা করে চাইয়ে থাকুস কেন? কথা বল, কথা বল বলছি ডোডো। ডোডো কান খাড়া হয়ে চুপটি করে শুনে আছে। আজলান দৃষ্টি অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। ডোডোর ফোনটা সাথে কান লাগিয়ে তার উপর শুয়ে আছে।
মুখে কি যেন একটা অস্পষ্ট সুরে বিড়বিড় করছে। তারপর কিছুক্ষণ পর ঘুমালো। আজলান তাকে বুকে টেনে নিল। একদম বুকের উপর তুলে ধরে জড়িয়ে ধরে আম্বিয়া বেগমের ফোনে কল দিল। রিসিভ করা মাত্র আম্বিয়া বেগম আহাজারি শুরু করে দিলেন। আমার ঘরদোর আন্ধার করে তোরা কই চলে গেলি বাপ? আমি কি এমন দোষ করছি যে এত বড় শাস্তি দিছিস তোরা? এত বড় শাস্তি দিছিস? আমার নাতিটারে কোথায় রাখছিস তুই? আজলান ক্ষীণ স্বরে বলল, ও তোমার কাছে আর ফোন দিয়েছে মা? মা ছেলের কথা শেষ হতে পারেনি। তার আগে আম্বিয়া বেগম কান্নাকাটি শুরু করে দিল। আজলান রাগাতে সে বলল, তুমি এভাবে কাঁদলে আমি আর ফোন দেব না মা। আম্বিয়া বেগম ক্ষীণ স্বরে বলল, আরেক মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে তুই আমাকে মা ডাকিস না। 5 দিন তোর গলা না শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। সেখানে ওই দুধের বাচ্চা না দেখে তার মায়ের কেমন লাগতেছে বুঝতে পারছিস? কতটা পাষাণ রে তুই? আজলান বলে, কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আগামী 2 সপ্তাহ কাজের মধ্যে ডুবে থাকবো, তাই সুযোগ হবে না। তারপর দেখি তোমাকে নিয়ে আসতে পারি না। আম্বিয়া বলে, ওর মা কতবার ফোন দিয়েছে ডোডোর খবর জানার জন্য। তুই ওর সাথে কথা না বল, কিন্তু বাচ্চাটার গলা তো শুনতে দিবি। এ কেমন রাগ তোর? আজলান বলল, আমার কাজ শেষ হোক, ডোডোকে এসে তুমি নিয়ে যেও। এখানে আপাতত লোক রেখেছি, ওরা দেখভাল করছে। আর ওর মা, ওর কাছে ওর বাচ্চাকে দিবি না? আজলান কোনো কথা বলল না তিথির ব্যাপারে। শুধু জানার ছিল ও ফোন দিয়েছে কি দেয়নি। আম্বিয়া বেগম আফতাবের অসুস্থতার কথা চেপে গিয়েছে। ছেলের উপর ওনার অনেক রাগ, কিন্তু তা দেখালেন না। ডোডোর কাছে পৌঁছানোর জন্য ওনাকে শান্ত হয়ে থাকতেই হবে, বলতেই হবে। আজলান ফোন রাখার সাথে সাথে আফতাব শেখ জানতে চাইল আজলান শেখ কেন ফোন দিয়েছে। আম্বিয়া বেগম বললেন, নিজের ছেলেকে এভাবে সম্বোধন করছো কেন? ছেলে আমাকে কিভাবে সম্বোধন করে দেখেছো? এসব তুমি শিখেছো। তোমার ছেলে চায়টা কি বলতো? কি চায়? বাচ্চাটাকে তার মায়ের কাছে থেকে দূরে রেখে কি প্রমাণ করতে চাইছে? আম্বিয়া বেগম রেগেমেগে বললেন, সব তোমার জন্য হয়েছে, তুমি সব নষ্টের মূল। তোমার ছেলে কেমন তুমি জানতে না? ওরকম মেয়ে পছন্দ করে এনেছো। এর চাইতে ভালো মেয়ে তো চোখের সামনেই ছিল। তোমার ছেলে তাকে পাত্তাই দেয়নি। তাই সে নিজের মতো করে কাউকে পেয়ে ভেগেছে। ডোডোর মাও এমন ভেগে গেলে ভালো হতো। সরসা চেঁচিয়ে উঠলেন আম্বিয়া, মুখে অলক্ষণে কথা এনো না। তোমার বোনের মেয়ে তলে তলে বেটা মানুষের হাত করে রেখেছিল। সেই মেয়ের সাথে তুমি আর তোমার বোন আমার ছেলে বিয়ে ঠিক করলে কোন সাহসে? আফতাব সাহেব নির্লিপ্ত বলে বলল, তোমার ছেলেকে হুড়পড়ি এনে দিলেও সে দোষ খুঁজে বের হবে। হেনার দোষ খুঁজে বের করছিল সে। তাই হেনা বুঝে গিয়েছিল ওর সাথে বাকি জীবনটা কাটানো সম্ভব না। তাই পালিয়ে গেছে। এখন বৌমার হাত পা তো বাঁধা, তাই তাকে বাগে পেয়ে তোমার ছেলে তাকে শাস্তি দিচ্ছে। তোমার বোন, তোমার ভাগ্নি সব কয়টা বেঈমান। ওদের সাথে ডোডোর মাকে মিলাবে না। তুমি আর তোমার ছেলের কারণে ওকে ঘর ছাড়তে হয়েছিল। তোমার ছেলে ওকে ছেড়ে দিলেও ও যাবে কোথায়? খবরদার বলছি, এসব ভুলভাল কথা কারো সামনে বলবে না। আফতাব শেখ বললেন, তুমি কি তোমার ছেলেকে ডোডোর মতো দুধের শিশু ভেবেছো নাকি? ওর মাথায় কি ঘুরে তা তুমি বুঝতে পারবা? ও বৌমাকে জব্দ করতেই পারলে খুশি। ওই ছেলেকে আমি চিনি, আমার রক্ত তো। ও মরে যাবে, কিন্তু বৌমার কাছে মাথা নত করবে না। আম্বিয়া বেগম বললেন, বউ কি আনছে? বউ আমরা আনছি। ওর বউ আমি রাখবো। ও রাখার না রাখার কে? আমি ওকে আজকেই গিয়ে নিয়ে আসবো। তোমার কি মনে হয় ডোডোর মা তোমার সাথে আসবে? যার সাথে ঘর করবে সেই ওকে পাত্তা না দিলে তোমার কথায় চলে আসবে? কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইছি না। তোমার ছেলে যেটা আন্দাজ চাইছে সেটা আন্দাজ করেই বলছি। বৌমার সাথে সংসার করতে ইচ্ছুক নেই। এইসব ঢং ওর অজুহাত। আমি এবং টলমল চোখে চেয়ে রইলেন। দিন 20-21 দিনের মতো গড়িয়ে গেছে। ঝড় বদলের দিন। সকাল বিকেল রাত 3টার সময় নিয়ম করে বৃষ্টি পড়ছে, নিস্তার নেই। ভীষণ আলসে ভাব তার বিষণ্ণ সময় কাটছিল সবার। মাগরিবের নামাজ পড়ছিল মালেকা বেগম। তিথি বাসায় নামাজ পড়ে চা বসেছে। মফিজ সাহেব নামাজ পড়ে এখনো চা খায়। চায়ের পানি টকবকে ফুটা ওঠা মাত্র তুষার এসে বলল, আপা কে এসেছে তোকে খুঁজতে? তিথি সন্ধিহান গলায় বলল, তুষা কি যেন বলল। তিথি ঠিক শুনতে পেল না, কিন্তু তুষারের উত্তরের অপেক্ষা করেনি। বারান্দার চেয়ারে জারিফ বসে থাকতে দেখে অবাক চোখে চেয়ে বলল, আপনি? জারিফ তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়লো। বলল, ভাবি আপনি একটু ব্যাগপত্র গুছিয়ে নিন, আমরা বান্দরবন যাব। তিথি উত্তেজিত হয়ে বলে, বান্দরবন কেন? ডোডো কোথায়? ওর কাছে নিয়ে যাবেন? জারিফ বলল, জি, আমি বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। তিথি ব্যাকুল হয়ে বলল, আমার ডোডো কেমন আছে? জারিফ বলে, সব ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন। তিথি আচ্ছা বলে ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে সে থমকে গেল। ঘাড় ফিরে বলল, আপনার স্যার নিশ্চয় নিয়ে যেতে বলেননি? জারিফ বলল, স্যার আমার সাথে কথা বলেননি। উনি কথা বলার মতো সিচুয়েশন নেই। আমার মনে হলো এই মুহূর্তে আপনাকে দরকার, তাই এসেছি। দিদি ঘরে চলে গেলো। ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিল। কিছুই খুঁজে পাচ্ছে না সে। হাতটা ভীষণ রকমের কাঁপছে। কতদিন পর ডোডোকে দুটো শাড়ি, গামছা আর কিছু জরুরি জিনিসপত্র আর কিছু টাকা নিয়ে নিল। বাকি টাকাগুলো মায়ের হাতে দিল। ডোডোর কাছে যাচ্ছি আম্মা, আমি
ফোন দিব তোমাকে। মালিক এমন চুপ করে রইলেন। বেরোনোর সময় মফিজ সাহেব বললেন, মাথা ঠান্ডা করে কাজ করিস মা। তোর একটা বাচ্চা আছে। এখন নিজের কথা ভাবলে চলবে না। ওর কথা ভেবে সিদ্ধান্ত নিবি। তিথি বাবাকে জড়িয়ে ধরে চুপ করে রইল। তারপর বেরিয়ে গেল জারিফের সাথে। পুরো শহর যখন নির্জীব, যানবাহন চলাচল না থাকলো, কোনো শব্দ থাকতো না ওখানে। সড়কপথের আবছা আলোয় পিচ ঢালা রাস্তা চকচক করছে। কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শোষো বাতাস। ডোডোর মুখটা কয়েকবার কল্পনা করতে সে পেটে মুখ গুজে খিলখিল করে হাসিতে ফেটে পড়তে। ডোডোর হাসিটা থেকে মায়া, এত মায়া কবু দেখেনি তিথি। তার চোখে জল নামলো, সাথে সাথে মুছে নিল। একবার ডোডোকে জাপটে জড়িয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলবে সে, আর মুহূর্তের জন্য ছাড়বে না। দুনিয়া উল্টে যাক, কিন্তু ডোডোকে আর ছাড়বে না। প্রতিমধ্যে একটা দোকান পেয়ে নেমে গেল সেখানে। ফিরে কিছু চিপস আর মিনি বিস্কুটের প্যাকেট নিয়ে এসে ডোডোকে দেখা মাত্র এমন খেতে শিখেছে। মাকে দেখা মাত্র যদি মুখের দিকে তাকিয়ে থেকে মা খালি হাতে এসেছে, ব্যাপারটা কেমন দেখাবে। জারিবার উত্তেজিত বুঝতে পারলো মায়েরা এমনই হয়। ঘন্টা দুয়েকের মধ্যে গাড়ি একটা সেন্ট্রাল পার্কে হসপিটালের পার্কিং প্লেসে গিয়ে থামালো। তিথি অবাক কণ্ঠে বলে, হাসপাতালে কেন? আপনার স্যারের কিছু হয়েছে? জারিফ বলে, 3 তলায় যেতে হবে, চলুন। তিথি ওর পিছু পিছু কম্পিত পায়ে হাঁটতে লাগলো। আয়জার আম্বিয়া বেগম হাসপাতালের লঞ্চে বসে আছে। আয়জার পায়ের কাছে বড় একটা ব্যাগ, কোলে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটাতে রোজ ছোট ছোট কাঁথার প্যাম্পার্স রাখা। তাকে দেখে আম্বিয়া বেগম হাঁ করে চেয়ে রইলেন। তিথি ছুটে গিয়ে বলল, কার কি হয়েছে আম্মা? আমার ডোডো। কোথায় ও? কেউ কিছু বলল না। ভয়ের চোটে আম্বিয়া বেগম একটা সজোরে ঝাঁকুনি দিয়ে কেঁদে উঠলেন তিথি। আম্বিয়া বেগম তো এতক্ষণে পর ফুপিয়ে উঠলেন। তিথিকে স্তব্ধ হয়ে গেলেন। আয়জা বলল, ডোডো কোথায়? আমার ডোডো? আয়জা আঙুল দিয়ে কেবিনটা দেখিয়ে দিল। তিথি দৌড়ে গিয়ে জানলার কাজ বরাবরের মতো কেবিনের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেল। নিজের ছেলেকে নিজে চিনতে ভুল করল না তিথি। হাতে ক্যানেল, নাকে অক্সিজেন। শুকিয়ে এটুকুনি হয়ে গেছে হৃষ্টপুষ্ট শরীরটা। গায়ের রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তিথি চেয়ে রইল, কাঁদতে ভুলে গেছে। শুধু চোখ ফেটে উত্তপ্ত জল গড়িয়ে পড়ল। শ্বাসকষ্টের জন্য কিছু খেতে পাচ্ছিল না ডোডো। হাঁ করে নিঃশ্বাস ফেলতে ফেলতে ভীষণ লাগছিল। নিউমোনিয়ার লক্ষণ বুঝে 3 দিন আগে ডোডোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে জাফর আহমেদ। রক্তে অক্সিজেনের মাত্রা 90% নিচে নেমে এসেছিল প্রায়। তিথি সবটা শুনে জড় পদার্থের ন্যায় বসেছিল অনেকক্ষণ। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণ হিসেবে ডাক্তার জানিয়েছে বুকের ভিতরে জমে থাকা কফ জমে গেছিল। তিথি করিডোরে মেন্টাল ফ্রেমের সোফায় বসে ডোরের কাছে যাওয়ার অপেক্ষায় করছিল। কেবিনের সিস্টার আর ডাক্তারদের আনাগোনা চলছে। কেবিনে যাওয়ার অনুমতি পেতে আর দেরি করেনি। মা এসেছে শুনে ডাক্তার এক নজর তাকে দেখে নিল। তখন অক্সিজেন মাস্কটা খুলে ফেলা হয়েছে। ডোডো নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে তলিয়ে গেল। ডাক্তার তাকে ক্যানেল দিয়ে ইঞ্জেকশন পুশ করে তিথির কোলে তুলে দিল। তিথি দেখল 15 মাসের বাচ্চাটা কেমন 6 মাসের বাচ্চার মতো লাগছে। এতক্ষণ চেপে রাখা কান্নাটা এবার আর কোনো বাদ মাতল না। ছেলেকে গাদা আদর করতে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল সে। আমাকে এত বড় শাস্তি দিস না ডোডো। তার কান্নার ফাঁকে ডোডো চোখ মেলে তাকিয়েছে। তিথি বড় বড় করে বলল, আব্বা চোখ খুলছে। মা দেখো, ডোডো চোখ খুলছে। আম্বি এবং এসে বসলেন তার সামনে। ডোডো মায়ের মুখে দিকে এক দৃষ্টে চেয়ে এলো। তিথি সশব্দে কেটে উঠল, মাকে শাস্তি দিচ্ছিস ডোডো? ডোডোর ঠোঁট দুটো নড়ে উঠল। তিথি বুঝলো সে আম্মা ডাকতে চাইছে। সে মুখে সহস্রবার আদর দিয়ে নিজের গালের সাথে ছোট্ট গালটা লাগিয়ে রেখে বলল, তোকে ছেড়ে আর কোথাও যাবো না ডোডো, একবার আম্মা ডাক। কাঁদতে গিয়ে গলাটা ভেঙে গেছে ছেলেটার। অনেক সময় সুবিক্ষণ ভাঙ্গা কানে এলো তিথির। মা ডাক শুনে তিথি পাগলের মতো কাঁদলো। আম্বিবাবু সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না, একটা কথা সারা জীবন মনে রাখবি, মায়ের মতো করে কেউ ভালো রাখতে পারে না বাচ্চাকে। তিথি ডোডোর গালে গাল ঢেকিয়ে চোখ বুজে রইল। সারা রাত মা ছেলে জেগেছিল। ডোডো এক দৃষ্টিতে চেয়ে থাকা দেখে তিথি মনে মনে ভাবছিল, হয়তো সে ভাবছিল, এই মা একদিন কোথায় ছিল। ভোরবেলা মা ছেলে দুজনে ঘুমিয়ে পড়লো। প্রায় সকাল 10টার দিকে তিথির ঘুম ভেঙেছে। ডোডো তখনও তার বুকের উপর নির্বিঘ্নে ঘুমাচ্ছে। যেন কত রাত সে এভাবে ঘুমাতে পারেনি। আফতাব সে এসেছেন তখন, খাবার দাবার এনেছেন। ডাক্তারের সাথে পরামর্শ করার পর ডাক্তার জানিয়েছে আজ রাতে ডোডোকে রিলিজ করে দেওয়া হবে। তিথি কেবিন থেকে বের হয়। 2 পিস পাউরুটি খেয়েছে জেলি দিয়ে। ডাক্তার এসে শেষ ইঞ্জেকশনটা পুশ করলো। ওষুধ খাওয়ানোর সময় আর ইঞ্জেকশন পুশ করার সময় কেবিন ফেটিয়ে কাঁদিয়েছে ডোডো। আম্বিয়া বেগম বললেন, ডাক্তার দেখা মাত্র সে কান্না শুরু করে দেয়। কান্নার এক পর্যায়ে তিথিকে জড়িয়ে আম্মা আম্মা বলে রেখে চুপ করে গেল। তিথি তার গালে আদর করতে করতে বলল, আমার আব্বা সুস্থ হয়ে গেছে, আর মারবে না ওরা, আমরা এবার বাড়ি যাব। ডোডো তার শাড়ি ধরে শক্ত করে রাখলো, কাঁধে মাথাটা ফেলে রাখলো। তিথি তাকে কোলে নিয়ে হাঁটার সময় খেয়াল করলো সে একদম হালকা হয়ে গেছে, অথচ আগে বেশিক্ষণ কোলে রাখলে কোমর ব্যথা করতো। আজরান শেখের কথা তিথি জিজ্ঞাসা করবে ভেবেছে, কিন্তু করেনি। অপেক্ষায় সে নিজেই অপেক্ষায় ছিল কবে আজলান সে রাখবে, কিন্তু এলো না। হয়তো নিজের পরাজিত মুখখানা তিথিকে দেখাতে চায়নি, কিংবা নিজের ছেলের অসুস্থতার দায়ে তিথিকে দায়ী করতে গিয়ে নিজে ফেসে যাবে তাই সামনে আসেনি। তিথি এত কিছু ভাবতে ইচ্ছে করলো না। তার ছেলে তার বুকে এসেছে, এটাই এখন তার সবচেয়ে বড় পাওনা। আয়জা বেগম, আম্বিয়া, এমনকি আফতাব শেখও কিছু বলেনি এই ব্যাপারে। তিথি খেয়াল করছে ওষুধ আনা, খাবার দাওয়া আনা আর সব কিছু জারিফে করছে।
তার কাছে নিশ্চয় তার স্যারের খোঁজ থাকতে পারে, কিন্তু সে জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারল না। ডিসচার্জ পাওয়ার পর ডোডোকে ভালো করে কাঁথা দিয়ে মুড়িয়ে দিয়ে শিশু ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় তিথি আম্বিয়া বেগমকে ডেকে বললেন, আইজা কোথায়? তোমরা যাবে না? আম্বিয়া বেগম বলল, তোমার ছেলে সুস্থ হয়েছে, আমার ছেলে নয়। তিথি ভুরু কুঁচকে চেয়ে রইল। আফতাব শেখ এসে বলল, বৌমা, তোমাকে বাংলোতে যেতে হবে, আমরা বাড়ি যেতে পারছি না আপাতত। জারিফ ওখানে যেতে নিয়ে যাচ্ছে, ওটা ডোডো বাপের মানে স্যারের বাংলো। ওখানে ওনার স্ত্রী আর একজন সিটার আছে। রান্নাবান্না তোমাকেই করতে হবে, তুমি চলো। তিথি মাথা নাড়ল। জারিফ ব্যাগপত্র নিয়ে বসলো। ভাবি চলুন। তিথি যেতে যেতে আরও একবার ফিরে তাকালো। আম্মি এবং ওনার চোখের জল থইতে করছে। তিথি যেতে যেতে জারিফকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার স্যারের? জারিফ একটু চমকে যেতে তিথি বলল, আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। জারিফ সংকোচন ছেড়ে তাকে জানালো, 15 দিন আগে হাসানুজ্জামান নামের এক অবৈধ অস্ত্র পাচারকারী বিদেশি পিস্তল দিয়ে নাশকতা উদ্ধারের টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়ে র্যাবের কাছে সংবাদ দিয়েছিল। ওই সংবাদের ভিত্তিতে র্যাব 7 পূর্বাঞ্চলে ক্যাম্পান অভিযানের দল একটা চালিয়ে পিস্তল সহ হাসানুজ্জামানকে আটকে রাখে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লেই সেই দলের এক সদস্য আড়াল হতে গুলি করে, আর সেখানেই তিথির কণ্ঠস্বর কাঁপনি। সেখানেই স্যারের ফুসফুসে বুলেটটা আঘাত লেগেছে। তিথিকে আটকে রাখা দমটা সবকে ছিল। ও ডোডো জারিফের কোলে দিয়ে দ্বিতীয় তলার কেবিনে, একটা সাদা কেবিনের ভিতরে সিঁড়ি দ্বীপে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকা আজলান শেখকে দেখে তিথির অন্তরাত্মা কেঁপে উঠছিল। দাপুটে যার চলন বলন, যার ধারালো, যার কথা, তাকে এভাবে পরাজিত সৈনিকের মতো পড়ে থাকতে তিথির আপন মনে লাগলো। তুমি আমাকে তোমার বিরোধী দল ভাবলেও আমি তোমাকে সবসময় বিজয় বেশে দেখতে চেয়েছি, এভাবে নয়। তারপর ঠিক 13-14 দিনের মাথায় আজলান শেখ গাড়ি এসে থামলো বাংলোর সামনে। ডোডো তখন দোলনায় চড়ছে আর হাসছে। গাড়িতে বসে এক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রইল। বাবা এখনো জানতেই পারেনি তার অনুপস্থিতির ছেলেকে হাসপাতালে ঘুরে আসতে হয়েছে। তবে ছেলের সবল দেহ, মুখের ঝলমলে হাসি বলে দিচ্ছিল এই বাংলোতে তার মায়ের উপস্থিতি। আফতাব সাহেব গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এসো এসো, বেলা শেষে পাখি নিরে ফিরে। আজলান গাড়ি থেকে নেমে আস্তে আয়েজার কোল থেকে ডোডো নেমে এলো হামাগুড়ি দিয়ে দিয়ে। এসে তার পায়ের কাছে বসে মুখ তুলে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে পা ধরে দাঁড়িয়ে পড়ল, পায়ের পাতায় ভর দিয়ে। হাত দুটো বাড়ি দিয়ে বলল, পাপ্পা। ডোডো একটু একটু করে দাঁড়াতে শিখেছে। দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেলেও কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে আবার নিজে নিজে দাঁড়িয়ে পড়ে। তাহেরা বেগম এই কয়েকদিনে খেয়াল করলো মাকে পেয়ে পুরো দমে ভালো ছেলের মতো রূপান্তরিত হয়েছে। সারাক্ষণ আম্মা আম্মা বলে চেঁচায়, আর মাকে উত্তরে জিজি বলতে হবে, ব্যাস সে খেলতে হবে। এইটুকু বাচ্চা, অথচ মাকে সে আপাতমস্তক চিনে ফেলেছে। তার সাথে সাথে মাকেও কথা বলতে হবে, নইলে চেঁচিয়ে কেঁদে উঠবে। মা ছেলে এখন পুরো বাংলোটা মাতিয়ে রাখে। ওনার বেশ ভালো লাগে। চলে যাবে ভাবলেই মন খারাপ হয়ে যায়। ডোডো এখন বাবার কোলে উঠে বসে আছে, বাবার মুখে এক দৃষ্টিতে চেয়ে আছে। বাবাকে সে অনেকদিন পর দেখেছে। আয়জা আম্বিয়া বেগম বলল, আম্মা দেখো ভাইয়াকে কিভাবে দেখছে। আম্বিয়া বেগম হাসলেন। আইজান ফোনে কথা বলছে। দুদু ফোনটা কেড়ে নেওয়ার পায়তারা করছে। বাবা তার সাথে কথা না বলে ফোনে কথা বলবে? রাতের খাবারের বন্দোবস্ত করছে। শায়লা এক হাতে রান্নাঘরের সামলাতে পারলেও তিথি আসার পর তার কাঁধ থেকে কাজের ভার হালকা হয়ে গেছে। বরং সে এই কয়দিনটা ভীষণ আনন্দে বাংলায় কাটিয়েছে। 1 মাসের বেতন নিয়ে সে চলে যাবে মাস শেষে। স্যারেরা মনে হয় তাদের বাড়ি ফিরে যাবে। জারিফ হাসপাতাল থেকে আনা যাবতীয় সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে বাংলোতে নিয়ে এলো। আজলান ফোন রেখে বলল, হয়েছে, ওখানে রেখো, বাকিটা আয়জা সামনে নেবে। জারিফ বললে, আরেকটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসি। জারিফ বেরিয়ে গেল। তাকে ইস্যু করে এত কাহিনী ঘটে গেছে এইসব ব্যাপার জানে না। আয়জা তাকে কিছু বলেনি। সেদিন ঘটনাস্থলে হতে স্যারের এক সহকর্মী প্রথমে ফোনটা তাকেই করেছিল। হয়তো স্যারের কল লিস্টে শুরুতে হয়তো তার নাম্বারটা ছিল। তারপর এক মুহূর্ত অপেক্ষা করেনি। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো 8 দিনের মধ্যে আজলানের শরীরের অবস্থা একটু উন্নতি ঘটলে জারিফ তাকে সেন্ট্রাল হসপিটাল প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা এক্সট্রা কেয়ারের জন্য। এই যাত্রা স্যার বেঁচে গেছিল, তবে লাংস এখনও দুর্বল। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে, আর রেস্টে থাকতে হবে আরও 1.5-2 মাস। কিন্তু সেটা আপাতত হয়ে উঠবে কিনা স্যারই জানে। আজ রাতটা বাংলোতে কাটিয়ে দিয়ে কাল সকাল সকাল বাড়ি ফিরে যাবে সে। তার দায়িত্ব শেষ। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে অনেক আগেই। একমাত্র ছেলেকে জান প্রাণ দিয়ে হলেও সুস্থ করার লড়াইয়ে নেমেছে আফতাব শেখ। ছেলের এমন দুর্দশার কথা শুনে সকল দ্বন্দ্ব ভুলে উদ্ভ্রান্তের মতো তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বেডে শায়িত মরণাপন্ন ছেলের মুখ দেখে দ্বিতীয়বার ভাবার ফুরসত পায় না যে এই ছেলে বহুদিন ধরে ওনার দ্বন্দ্ব চলছিল। মৃত্যু ভয় কত সহজ করে দেয় সবকিছু। সবাইকে চা খেতে দেখে ডোডো কাড়াকাড়ি করছে। আজলান চা, সিগারেট এসব খাওয়া বারণ। যদিও সে জীবনে স্মোক নামক সিগারেটটা ছুঁয়ে দেখেনি, কিন্তু আফতাব শেখ সিগারেটখোর
বলাই যায়। আম্বিয়া বেগম পই পই করে বারণ করে দিচ্ছে, সিগারেটের ধোঁয়া গন্ধ কোনোটাই যেন ওনার ছেলের নাকে না যায়। আয়জা ডোডোকে চা খাওয়ানোর জন্য কোলে নিল। কি তৃপ্তি করে চা খাচ্ছে! আজরার মনেই ছিল না যে এভাবে চা খেতে পছন্দ করে। আজা চামচ দিয়ে ফু দিচ্ছে, খাওয়ার আগে সেও চামচ ওভাবে ফুগাচ্ছে। আজা হেসে খুন, পুরো বাদর একটা। খোশ গল্পের মধ্যে ডোডো অসুস্থর কথা উঠল, তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে শুনে আজলান খানিকটা খ্যাপাটেশ্বর বলে, এত ঠান্ডা লেগে গেল কি করে? তাহেরা বেগম বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগবে স্বাভাবিক, মায়ের ভীষণ সতর্ক থাকতে। সেখানে ওর মাই ছিল না, ঠান্ডা লেগে যাওয়া অসম্ভব কিছু না। আফতাব শেখ কথা বলে উঠলেন এবার, বললেন, জন্মের পর থেকে ওর শরীর শুকায় নেই তেমন, এখানে এসে শুকিয়ে গেছে, তুমি অস্বীকার করতে পারবা না? আমি বেগম বলে, যা হয়েছে তা নিয়ে কথা বলে লাভ নেই, তুই একটু ঘুমাবি আব্বা? আজলান বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে, না তবে কাজ আছে। আমি বেগম তীব্র প্রতিবাদ করলে বলো, বউ ঘরদোর সব সাফ করেছে, খবরদার কোনো কিছুতে হাত দিবি না আজলান, সবসময় অবাধ্য হোস না। আজলান হাঁ করে রইল। মা বুঝে গেল কি করে? আজা বলল, হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আফতাব সে বলল, তোমার শরীরের উপর যাতে প্রেশার না পড়ে সবসময় নিজের নিয়মমাফিক চলা যায়। আজরার ঘরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে জারিফকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জারিফ মাথা নাড়ালো। আজা তার কোলে ডোডোকে দিয়ে বলল, ফুপি কাজে যাই কেমন? ডোডো আঙুল তুলে বলল, আম্মা। আজা তার নাক টিপে দিয়ে বলল, আপনার আম্মা কাজ করছে, যাই দেখে আসি। জারিফ বলল, আমাকে কাল চলে যেতে হবে স্যার, একটু বুঝিয়ে বলবেন? আজাম মাথা নেড়ে বলল। আম্মাকে বলল। আজলান ঘরে গিয়ে বিছানায় বসলো। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। ডোডোর দোলনা, খেলনা, বেবি ওয়াকার, কাপড় চোপড়, ওষুধের বাক্স, আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না। এই বাংলার পেছনটা জঙ্গলের মতো, ঝিঝি পোকার ভারী ডাক কান ঝালাপালা করে দেওয়ার মতো। এখনও কুনু ব্যাঙগুলো যোগ দিয়েছে। জানলার বন্ধ, মশার কারণে বোধহয় বন্ধ করে দেওয়া হয়েছে। সে উঠে জানলাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়লো ঘরে। আদনান ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে ঘরে কেউ একজন এমনভাবে এলো যেন মেঝেতে পায়ের ধুলোয় না পড়ে, এমনভাবে যেন সে পায়ের শব্দ না হয়। ঠিক এমনভাবে হাসপাতাল কেবিনে এমন একজোড়া পা আসা যাওয়া করতো, যা আজলান শেখের জানার কথা নয়। রাতে খাবার বেশিরভাগ ঝাল কম দিয়ে রান্না করেছে। গত 14 দিনে বাংলোতে যেভাবে রান্না করেছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছের তা বেশ ঝাল করে রেঁধেছে দিচ্ছি, কারণ আজলান চিংড়ি মাছ খায় না। তার মানে চিংড়ি মাছ নয়, পোকা, জলজ অমেরুদণ্ডী প্রাণী। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি। সে ঘৃণা করে চিংড়ি মাছকে। তাই তিতির মনে হয় চিংড়ি মাছটা সে নিজের মতো রাঁধতে পারবে। বাকি সব রান্না সাইলা রেঁধেছে। তিথি এটা ওটা বাড়িয়ে দিয়েছে। আজলাল তেল মশলা বেশি খেতে পছন্দ করে না, আগেও কম খেত, এখন আরও কম। অপরদিকে তিথি পছন্দের তেল চটচটে মাছ মাংস। মাছ মাংসের উপর তেল না ভাসলে লাল মরিচ আর পেঁয়াজ মশলা মাখা ঝোলঝাল না হলে খাবার তার মুখে রুচে না। আমি এবং আউকেও এমন খেতেন। ছেলের জন্য পছন্দ বদলে ফেলেছেন। এখন তিথি রান্না করলে তা বেশ আরামে খান। যদিও তিথির রান্না খুব কম খাওয়া হয়েছে। কিন্তু গত 14 দিন তিথি রেঁধেছেন, তাও শায়লার কথা মতো তার হাসপাতালে খাবার নিয়ে গেছেন। বেশ ঘন করে ডাল, পেঁপে ভাজি অথবা মুসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বটবটি ভাজা, ডিম এসব। মাছ মাংস একদম ছুঁয়েই দেখেন আসলেন। মাছ মাংস খাওয়া বারণ ছিল। খাওয়ার ফাঁকে আফতাব শেখ আর জাফর আহমেদ চিংড়ি রান্না প্রশংসা করলেন। তিথি আম্বিয়া বেগম আর তাহেরা বেগমকে মাছ মাংস তুলে দিচ্ছিল। তখনই জাফর আহমদ বলল, শায়লা আর সব রান্না দারুণ মজা হয়েছে, চিংড়ি 10-এ 11। আজলান শেখ, আপনি একটি মিস করে গিয়েছেন, একবার খেয়ে দেখুন। দেবো? আরে কিছু হবে না, একবার খেয়ে দেখুন। চিংড়ি মাছ আবার মিস দেয় কেউ নাকি? তিথি ইশারায় শায়লাকে বাটি সরিয়ে নিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছেন স্যার, আমি নই। বাটিটা শেষ কয়েকটা চিংড়ি ছিল, সেগুলো তাহেরা পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্না করে চলে গেল। আজা চুপচাপ খেতে খেতে মায়ের চোখ বরাবর তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আজলান খেতে খেতে জারিফকে বলল, তুমি কাল ওদের নিয়ে চলে যাচ্ছ? আমি এবং অবাক কণ্ঠে বলল, তুই যাবি না? যাবো, এখন না, কাজ আছে, আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাফর আহমদ বলেন, আমি সামলে নেব, তুমি আগ বাড়িয়ে যাও, যদি না যাও তাহলে সবাই এখানে থাকুক। আজলান কিছু বলল না। তিথি ডোডোকে নিয়ে ফিরে এলো। বাসনে এক কোণে 1 চামচ ভাত আর চিংড়ির ঝোল নিয়ে মেখে ডোডোকে হাঁটতে হাঁটতে খাওয়াতে লাগলো। ডোডো ঝাল খেতে খেতে ঠোঁট দুটো লম্বা করে করলো। তিথি গাল চেপে মুখে চুমু খেলো, মজা? ডোডো মাথা ঝাঁকালো। জাফর আহমদ বললেন, ছেলেও মাথা ঝাঁকিয়ে মায়ের প্রশংসা করছে। আম্বিয়া বেগম বললেন, বেশি ঝাল দিস না বউ, ওর পেট খারাপ করবে। আজা বলল, পাতলা খাবার খেলে ওর পেট খারাপ হয় আম্মা, ঝাল খেলে ঠিক থাকে। ডোডো তিথির কান থেকে খানিকটা নিচে ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা আজলানকে ডেকে বলল, পাপা। আজলান সবেমাত্র পানির গ্লাস ধরেছে মুখের কাছে। ডোডোর এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তক্ষুনি। আমি এবং চেয়ার ছেড়ে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আজাকে বললেন, পানি দে, এখন কি হবে রে? আজলান কাঁচতে কাঁচতে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতে শেষ হয়েছিল। দুর্দান্ত একটা কাশির মাধ্যমে ফুসফুস বেয়ে উপরে উঠতে আসতে ধীরে ধীরে এত দ্রুতবেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে গিয়ে নিজের ওষুধপত্র খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধুপধাপ করে টেনে ফেললো। বিছানার বালিশ চাদর তুলে ফেললো।
টেবিলের ড্রয়ারটা চেক করলো। ওষুধের বাক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না। কাশির ধমকে এসে উতলে উঠছে কাশি। শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। কাশির চোটে চোখ দিয়ে পানি এলো। কোমায় ২ পাশের শিরা উপশিরা ওঠানামা করলো। লাংসের বুলেট আঘাতে তা এখনো অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজেশন অথবা ইনহেলার ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথায় খুঁজে পাচ্ছে না। কাউকে ডাকার মতো অবস্থা নেই। টেবিলের উপর হতে ঝাপাত করে একগাদা ওষুধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ওষুধটা নাড়াতে গলা চেপে ধরল সে। চোখ দুটো আশপাশে ঝাপসা হয়ে আছে। ডোডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে তিথি, কিন্তু সে ঘুমাবে না এখন। তিথি তার বউকে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর তার মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে তিথি বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ ডোডো শোনা। ডোডো হাঁ করে চেয়ে রইল। তিথি তাকে বুকে জড়িয়ে ধরে দু হাতে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের সমস্ত জিনিস এলোমেলো কৌতূহলবশত পা রাখলো। তখনই আজলান পাগলের মতো ওষুধ হাতড়াতে দেখে ডোডোকে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলার খুঁজে আজলানের ঠোঁটের ফাঁকে গুঁজে দিল। দু ঠোঁটে ইনহেলার চেপে শ্বাসকষ্ট দমিয়ে রাখার চেষ্টা করে রত হলো আজলান। ডোডো হামাগুড়ি দিয়ে আজলানের সামনে এসে বাবার মুখের দিকে চেয়ে রইল। তিথি তাকে বুকে টেনে নিয়ে আজলানের দিকে চেয়ে রইল। আজলান একটু স্বাভাবিক হয়ে আসতেই তিথি ডোডোকে নিয়ে উঠে যাওয়ার সময় আজলান বলল, ডোডোর সামনে বসো। তিথি ডোডোকে তার সামনে বসিয়ে দিয়ে বেরিয়ে পড়ল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আজলান। পাশে ডোডোকেও শুয়ে দিল। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস চলছে। ডোডো তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করলো। তার গায়ের উপর উঠলো। আজলান বলল, মহা মুশকিল তো। তিথি সে একটানে কোলে নিয়ে নিল ডোডোকে। হাত দুটো চেপে ধরে গালে আলতো করে চর বসিয়ে দিল। ঘুমা, খুব মারবো ডোডো। ডোডো ঠোঁট টানলো। তিথি তাকে বুকে চেপে ধরে বিছানায় এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওষুধ খেয়ে কড়া আলোয় নিভিয়ে দিয়ে ডিম লাইটটা ধীরে আজলান ধীরে ধীরে শুয়ে পড়ল। বিছানার মধ্যে দুই হাতে এমনি এমনি খালি পড়ে থাকে না। জারিফ যেতে চাচ্ছিল, তাই আম্বিয়া বেগম বলল, তোমরা ওর সাথে চলে যাও, আমি কাল পরশু যাব। আম্বিয়া বেগম বললেন, তোর শরীর সুস্থ না, আমরা এভাবে যাব না। কখন কি ঘটেছে আজলান বলে কিচ্ছু হবে না, কোনো চিন্তার দরকার নেই। তাহলে বউ থাকুক, কাউকে দরকার নেই। আফতাব সাহেব বললেন, ডোডোর মা কি শেখ বাড়িতে যাবে? আজলান ভুকুটি করে ওনার দিকে চাইলো। আফতাব শেখ গলা ঝেড়ে কেসে বলল, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। আম্বিয়া বেগম বলল, ওকে খোঁচা না মারলে তোমার ভালো লাগে না, তাই না? আফতাব হাসলেন। খোঁচামুচির মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলুন আজলান শেখ? আজলান বলল, যার ইচ্ছে সে থাকবে, ইচ্ছে না হলে বেরিয়ে যাবে। আফতাব সে বলে উঠলেন, তো তার ইচ্ছে হয়েছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে, তাহলে উঠুক। আজলান গলে জোর দিয়ে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই, এই বাংলোয় থাকবে। যারে তুমি সাবধানে যাও, গিয়ে আমাকে ফোন করবে। যারে খুশি মনে বলল, থ্যাংক স্যার। সে চলে যেতে উদ্যত হলে আফতাব সাহেব বললেন, আজ আর বিয়ের সময় মতো চলে এসো। তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দিবে। এবার আমি শুধু চুপচাপ দেখবো, নো ইন্টারফারেন্স। আম্বিয়া বেগম দাঁতে দাঁত পিষলেন। আজলান বললে, মাঝে মধ্যে অবাক লাগে, আপনার সন্তান হয় আমি কি এত ভালো হলাম কি করে? আফতাব শেখ হো হো করে হেসে উঠল। জারিপও হাসলো। এই ভালো এই খারাপ, পঞ্চম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।